হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে পড়াবো বিষয় বাংলা দশম শ্রেণীর অধ্যায় কি? অধ্যায়টির নাম প্রলয় লাশ। লেখককে কাজী নজরুল ইসলাম। এই অধ্যায় থেকে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও রচনাধর্মী প্রশ্ন উত্তর তোমাদেরকে আজকে পড়িয়ে দেবো। এমনকি নামকরণের সার্থকতাও আজকে তোমাদের পড়াবো। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এখানে প্রথমে পড়ে নেব এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি। তো প্রথম প্রশ্ন, প্রয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবীণা। প্রয়োল্লাস কবিতাটি প্রকাশকাল হলো 1922 খ্রিস্টাব্দে। তোরা সব ড্যাশ কর। উত্তর কী হবে? জয়ধ্বনি কর। কবি নূতনের কেতন বলেছেন ঘ কালবৈশাখী ঝড়কে। প্রয়োল্লাস শব্দের অর্থ কী? উত্তর ধ্বংসের আনন্দ। প্রয়োল্লাস কবিতাটি মুখ্য উপজীব্য হল বিপ্লববাদ। কবি প্রয়োল্লাস কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে বিশেষণটি ব্যবহার করেননি সেটি হলো অসহায়। অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল তা হলো সিন্ধু পাড়ের সিংহ দ্বারে। ভয়ঙ্কর আসছে। উত্তর ব্রজশিখার মশাল জ্বলে। ঝামর শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ। ধূমকেতুকে জ্বালামুখী বলার কারণ হলো ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত। কৃপাণ শব্দটির অর্থ হলো ছোড়া। চরাচর স্তব্ধ হওয়ার কারণ? উত্তর হচ্ছে অট্টরোলের হট্টগোলে। সপ্ত মহাসিন্ধু দোলে কপোতলে। কপোল শব্দের অর্থ হলো গাল। মাভৌ মাভৌ ধ্বনির তাৎপর্য হলো ক ভয় না পেয়ে এগিয়ে চল। মুমূর্ষু শব্দের একটি প্রতিশব্দ হলো অর্ধমৃত। প্রয়োল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে সদ্য উদিত চাঁদ। উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে। প্রয়োল্লাস কবিতায় রথ ঘর বলতে বোঝানো হয়েছে রথের চাকায় ঘর্ষণের শব্দ। জীবনহারা অসন্দূরে করতে ছেদন কে আসছে? উত্তর নবীন। যে ভাঙন আবার গড়তে জানে তার নাম হলো চিরসুন্দর। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো প্রদীপ। সুন্দর যার বেশে আসছে সে হলো কাল ভয়ঙ্কর। প্রয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর 19 বার। দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে 12টি রবি। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জুপে। এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন ভারতীয় বিপ্লবীকে। এবার মহানিশার শেষে। এক্ষেত্রে মহানিশা বলতে কবি বুঝিয়েছেন খ দীর্ঘ পরাধীনতার শেষে। নিচের কোনটি নজরুলের লেখা কাব্যগ্রন্থ নয়? উত্তর মানসী। বিশ্বপিতার বক্ষ কোলে কি ঝোলে? উত্তর কৃপাণ। তোরা সব জয়ধ্বনি কর। যার জয়ধ্বনি করতে হবে তিনি হলেন প্রলয়ঙ্কর শিব। মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি বুঝিয়েছেন কুসংস্কারগ্রস্ত সমাজ। ওই নূতনের কেতন ওড়ে। কেতন ওড়ে উত্তর কালবৈশাখী ঝড়ের মতো। মহাকালের চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা। বিশ্বমায়ের আসন। উত্তর মহাকাল ধারণ করে রেখেছেন। দিগন্তের কান্দন লুটাই পিঙ্গল তার এস্ত জোটায়। পিঙ্গল শব্দের অর্থ কী? উত্তর পিতাভ ব্র্যাকেটে হলুদ গাঢ় নীল। দেবতা বাধা যজ্ঞ জুপে শূন্যস্থান পূরণ পাষাণ স্তূপে। কাল ভয়ঙ্করের বেশে কে আসে? উত্তর সুন্দর। কিসের তবে ডর? ডর নেই, কারণ যিনি ধ্বংস করেছেন তিনিই আবার সৃষ্টি করবেন।
তা এখানে 38টার মতো এমসিকিউ প্রশ্ন উত্তর পড়িয়ে দিলাম। এরপরে চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। তো চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ে নিই। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের গ্রন্থের প্রয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যয়ী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। 2 নম্বর, কবি নজরুল জয়ধ্বনি করার কথা বলছেন কেন? উত্তর, নজরুল প্রয়োল্লাস কবিতায় ভারতে পরাধীনতার মহানিশার শেষে স্বাধীনতার সূর্যের উদিত হওয়ার স্বপ্ন দেখেছেন মহাপ্রলয়ের হাত ধরে, তাই তিনি মানুষকে আশাপূর্ণকারী প্রলয়ে জয়ধ্বনি করতে বলেছেন। কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি? উত্তর, কালবৈশাখী ঝড় পুরাতনকে মুছে ফেলে নতুনের সংকেত আনে বলে কবি কালবৈশাখীকে নতুনের কেতন বলেছেন। অনাগত বলতে কিসের ইঙ্গিত করেছেন কবি? উত্তর, প্রয়োল্লাস কবিতায় নজরুল অনাগত বলতে পরাধীন ভারতের বন্দি দশা মোচনকারী আসন্ন মুক্তি বা স্বাধীনতার কথা বলেছেন। 5, সিন্ধুপাড়ের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, কাজী নজরুল সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা শাসিত ভারতকে বুঝিয়েছেন। মহাকাল কি? মহাকাল শব্দটি একটি অর্থ হল অনবচ্ছিন্ন কাল বা সময় প্রবাহ, কিন্তু পাঠ্য কবিতায় মহাকাল হল প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপের প্রতীক। রুদ্ররূপী শিবের আরেক নাম হল মহাকাল। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? না, নজরুল প্রলয়লাসের ভয়ঙ্কর শব্দটি রূপকার্থে ব্যবহৃত, যার অর্থ ধ্বংসকারী বিপ্লবী সত্তা। মহাকালের চণ্ডরূপী ভয়ঙ্কর সকল অন্যায় অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনা করার তৃপ্তিতে হাসছেন। তারপরের প্রশ্ন, ধূমকেতু কি? তো চলো টিকা অংশ দেখতে বলেছে, পড়িয়ে দিই ওটা। দেখো, ধূমকেতু সৌরজগতে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতির্ময় পদার্থ। এই লেজ এক প্রকার তরল বাষ্পে গঠিত। অন্যান্য গ্রহের মতো ধূমকেতুও নির্দিষ্ট কক্ষপথে নিয়মিত সূর্যকে প্রদক্ষিণ করে। হ্যালির ধূমকেতু একটি বিখ্যাত ধূমকেতু যা 75 বছর পর পর দেখা যায়। শাস্ত্রে ধূমকেতুর উদয় অনিষ্টকর বলে লিখিত আছে, তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা ব্যাখ্যা নেই। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, প্রয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের আগমনে চারিদিকে কলরোল ধ্বনিত হয়েছে। এই অট্টরোল মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে, তাই চরাচর স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। এই স্তব্ধতার মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে। দ্বাদশ রবির বহির্জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় নবযুগে বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় একটি সূর্যের তেজ নয়, 12টি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র। এই তীব্রতা বোঝাতেই উক্ত শব্দবন্ধনটির ব্যবহৃত হয়েছে। 12, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, অর্থ কী? উত্তর, কবি আহুত ভয়ঙ্কর এই বিশ্বের রক্ষাকর্তা, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে, দেশমাতার আসন সুনিশ্চিত হবে, তাই কবি উক্ত উদ্ধৃতিটি করেছেন। 13, জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে? উত্তর, যা কিছু জীর্ণ পুরাতন জরাগ্রস্ত ও মুমূর্ষু তাদের বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উষা নতুন সূর্যের কিরণে উদ্ভাসিত হবে বলেই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে। 14, মহানিশার শেষে উষার হাসির তাৎপর্য কী? উত্তর, দীর্ঘ প্রলয়ের শেষে যা কিছু জীর্ণ পুরাতন তার অবসান ঘটে স্বাধীনতার নতুন সূর্য ভারতের আকাশকে আলোকিত করে তুলবে। আলোচ্য উদ্ধৃতিটি এই তাৎপর্যই বহন করে। রনিয়ে ওঠে হেসরার কাঁদন
এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? উত্তর, প্রলয়োল্লাসে কবিতা থেকে উদ্ধৃত অংশে মহাকাশে রথের ঘোড়ার হেসরাধ্বনি অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিস্ময় ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়। এই তো রে তার আসার সময়। তার বলতে কার আসার সময়ের কথা বলা হয়েছে? উত্তর, নজরুলের প্রলয়োল্লাস কবিতায় তার বলতে প্রলয়ঙ্কারের আসার কথা বলা হয়েছে। কবিতা যখনই অস্তিত্বের সংকট ঘটেছে তখনই এই প্রলয় রুদ্ররূপে তা নিরসন করেছে। 17, প্রলয় নতুন সৃজন বেদন। তাৎপর্য কী? সৃষ্টির আগে শিল্পী অথবা শিশু জন্মের আগের মা যে বেদনা অনুভব করেন, কবিও তেমনি যুগান্তরের ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টির যন্ত্রণাকে অনুভব করেছেন। 18, আসছে নবীন। নবীনকে? উত্তর, প্রলয়োল্লাস কবি নজরুল। নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। 19, ওই ভাঙা গড়া খেলা যে তার। ভাঙা গড়া খেলা বলতে কী বোঝো? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় ভাঙা গড়ার খেলা বলতে কবি নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন। বধূরা কেন প্রদীপ তুলে ধরবে? প্রলয়োল্লাস কবিতা অনুসারে যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি বার্তা নিয়ে। কবি বধূদের প্রদীপ তুলে নিয়ে এই শক্তিকে বরণ করে নিতে বলেছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। নিত্য পাগলকে? উত্তর, নজরুলের প্রলয়োল্লাস কবিতায় নিত্য পাগল বলতে মুক্তিগামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয়রূপী নটরাজের নিত্য পরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন। 22, ওই নূতনের কেতন ওড়ে। নতুনের কেতন ওড়া বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, প্রলয়োল্লাস কবিতা অনুসারে কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুকে নতুন ও প্রাণের উদ্দামতা বহন করে আনে, কবি সেইভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে নতুন জীবন ও মূল্যবোধের সূচনা বার্তা ঘোষণা করতে চেয়েছেন। কালবৈশাখী ঝড় কিসের প্রতীক? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় কালবৈশাখী ঝড়কে নতুন জীবন ও মূল্যবোধের প্রতীক বলে মনে করেছেন। প্রলয় নেশার নিত্য পাগল কিসের জন্য আসছেন? না, প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধুপাড়ের সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছে। ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? প্রলয়োল্লাস কবিতায় অনুসারে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্ররূপী প্রলয়ের রূপে ধরা আসে। প্রলয়োল্লাস কবিতায় সিন্ধু পাড়ে সিন্ধুদ্বারে কে আগল ভাঙল? না, কবি নজরুলের প্রলয়োল্লাস কবিতায় অনুসারে সিন্ধু পাড়ে সিংহদ্বারে প্রলয় নেশার নিত্য পাগল অর্থাৎ মুক্তিকামী ভারতীয়ের বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবি থেকে গৃহীত উদ্ধৃতিটিতে দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। এবার মহানিশার শেষে কি ঘটল? প্রলয়োল্লাস কবিতা অনুসারে মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচারে অপমানের শেষে উষা হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলো জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে। তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে বলা হয়েছে? কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশাপূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলা হয়েছে। প্রলয় বয়েও আসছে কেন এই আগমন? প্রলয়োল্লাস কবিতা অনুসারে নিত্য ও নবীন প্রাণ জীবনহারা আনন্দের অবাসন ঘটাতে প্রলয় রূপে ধারণ করে আসছে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মোট 30টি তোমাদের পড়িয়ে দিলাম। এরপরে চলে যাব রচনাধর্মী প্রশ্ন উত্তরে। প্রতিবাদী কবিতা হিসেবে প্রলয়োল্লাস কতখানি সার্থকতা লাভ করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটি রচনাধর্মী প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করে গেছি।
তো চলো উত্তরটা পড়ে নিই। কবি নজরুল তার সমগ্র জীবন, কর্ম ও কাব্য কীর্তি দিয়ে সমস্ত শোষণ, পীড়ন, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার প্রায় অধিকাংশ কবিতাই প্রতিবাদী কবিতা। তবে আলোচ্য প্রলয়োল্লাস কবিতাটি প্রতিবাদী কবিতা হিসেবে একটি বিশেষ স্থান রয়েছে, কারণ কাব্যজীবনের শুরুতে যে দুটি কবিতা নজরুলকে প্রতিষ্ঠা দিয়েছিল তার একটি হলো প্রলয়োল্লাস ও অপরটি বিদ্রোহী। বিদ্রোহী কবি একদিকে বিদ্রোহী কবিতায় নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এই বলে, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ, ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অন্যদিকে প্রলয়োল্লাস এই বিবরণ দিচ্ছেন, ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। প্যারা চেঞ্জ করে, কবির অসাম্প্রদায়িকতা, ভারতীয়ত্ব, দেশাত্মবোধ, স্বাধীনতা প্রিয়তা তার অন্যান্য কবিতার মতো প্রলয়োল্লাসকেও জারিত করেছে। প্রলয় তথা বিপ্লবের আগমন তার লেখনীকে করেছে জ্বালাময়ী। শব্দচয়নে, ছন্দের বিভঙ্গে কবিতাটি প্রতিবাদী কবিতা তো বটেই, বিদ্রোহের বাণীরূপে হয়ে উঠেছে। বিশ্ব মানবতার মূর্ত প্রতীক নজরুল আহ্বান জানিয়েছেন, তোরা সব জয়ধ্বনি কর। এই জয়ধ্বনি বিনাশের নয়, এই জয়ধ্বনি বিনাশ পরবর্তী নতুন আশার, যা রূপকথার ফিনিক্স পাখির মতো অগ্নিময় ধ্বংসস্তূপ থেকে প্রাণের বার্তাকে সঞ্চারিত করে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতায় ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি যৌক্তিকতা প্রতিপন্ন করো। অথবা তোরা সব জয়ধ্বনি কর, এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তোরা তারা কেন কাদের জয়ধ্বনি করবে? তো উত্তরটি দেখে নিই। উর্ধিত অংশটি নজরুলের প্রলয়োল্লাস কবিতার অংশ বিশেষ। তোরা বলতে কবি পরাধীন ভারতের সেই সব মানুষদের বুঝিয়েছেন যারা ইংরেজদের হাতে অত্যাচারিত, অশিক্ষা, কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত এবং চেতনাহীন। তাই তাদের চেতনা জাগ্রত করতে এবং পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ও বিপ্লবী সত্তাকে উজ্জীবিত করার উদ্দেশ্যে কবির এই আহ্বান। প্যারা চেঞ্জ করে, অনুনয় বিনয় নয়, পরাধীন ভারতকে স্বাধীন করতে চায় তীব্র আন্দোলন। তাই তো তার বিদ্রোহী সত্তা বারবার উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন কারাগারের লৌহকপাট ভেঙে ফেলতে। কখনো বা কাঙ্ক্ষিত স্বাধীনতা যে দ্বারপ্রান্তে উপস্থিত, সে কথা জানিয়ে তিনি জয়োল্লাস করতে বলেছেন। আশাবাদী কবি তার বারে বারে প্রলয়কে আহ্বান জানিয়েছেন। এই প্রলয়ই পারে কালবৈশাখী ঝড় বা মহাকালে চণ্ডরূপে সিন্ধুপাড়ের সিংহদ্বারের আগল ভেঙে বিপ্লবীদের মুক্তি দিতে, জরাগ্রস্ত মুমূর্ষু জাতির মধ্যে প্রাণের সঞ্চার করতে। কবি মহাপ্রলয়ের এই ধ্বংসলীলা দেখে ভয় না পেতে বলেছেন, কেননা রুদ্ররূপে মহাপ্রলয় একই সঙ্গে ধ্বংস ও সৃষ্টিরও। সেই পারে ধ্বংসের উপর নতুন সমাজ স্থাপন করতে। তাই কবিতাকে বরণ করে নিয়ে জয়োল্লাস করতে বলেছেন। কবিতায় তোরা সব জয়ধ্বনি কর চরণটি 18 বার উচ্চারণের কারণ এই গীতিময়তা ও পরাধীন ও প্রায় স্থবিরত্বপ্রাপ্ত অসহায় ভারতবাসীর হৃদয়ে উজ্জীবনের অনুকরণ জাগানো। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। উত্তর, এখানে কাল ভয়ঙ্করের বর্ণনাটা পড়ে নিচ্ছি প্রথমে। উদ্ধৃতিটি নজরুলের প্রলয়োল্লাস কবিতার অংশ বিশেষ। বিদ্রোহী কবি বিপ্লবের পথেই যে ভারতবাসীর মুক্তি, সে কথা মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তার লেখনীতে তা বেশ স্পষ্ট। কিন্তু
প্রায় জীবনহারা অচল অসার একটা জাতিকে উজ্জীবিত করতে চায় একটা মহাপ্রলয়। সেই প্রলয় ঘটাতে পারে একমাত্র রুদ্ররূপী কাল ভয়ঙ্কর। যদিও এক্ষেত্রে কবি দেশের যুবশক্তিকে কাল ভয়ঙ্কর রূপে আখ্যা দিয়েছেন। প্যারা চেঞ্জ করে এখানে দেখো ভয়ঙ্কর রূপের বর্ণনা এবং তা সুন্দর কেন, এটি এখন আমরা পড়ব। তো প্যারা চেঞ্জ করে কবি রুদ্ররূপী কাল ভয়ঙ্কর অর্থাৎ যুবশক্তির বিভিন্ন রূপ বর্ণনা করেছেন। কালবৈশাখী ঝড়ের মতো প্রলয় নেশার নিত্য পাগল মহাকালের চণ্ডরূপে সামাজিক অসঙ্গতিকে দূর করতে তার আগমন ঘটে। কখনো তার ঝামর কেশের দোলায় গগন দুলে যায় এবং তার অট্টহাসে চরাচর স্তব্ধ হয়ে যায়। দুই চোখে দ্বাদশরূপীর বহির্জ্বালা নিয়ে বিশ্বমায়ের আসনকে সে আগলে রাখে। মাভৌ মন্ত্রে দীক্ষিত হয়ে এই কাল ভয়ঙ্কর মুমূর্ষুদের প্রাণ ফিরিয়ে দেয়। মহাকালের রথের সারথি হয়ে সে দেবতারূপ বিপ্লবীদের বন্দিদশা থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। কবি এই কাল ভয়ঙ্করকে ভয় পেতে বারণ করেছেন, কেননা এই ধ্বংসের শেষেই সৃষ্টির নতুন দিগন্ত আমাদের সামনে খুলে যাবে। তাই কবি এই ভয়ঙ্করকে সুন্দর বলেছেন। তো এখানে দেখো প্রয়োল্লাস কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণের সার্থকতা অংশটি দেখো, এই অংশটি দেখতে বলেছে। তো তার আগে এই প্রশ্নটি উত্তর তোমাদের সাথে পড়িয়ে দিই, তারপরে আমরা যাচ্ছি সার্থকতা অংশে। তো দেখো প্রশ্নটা কি বলছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে, প্রলয়কে নূতন সৃজন বেদনা বলার তাৎপর্য কী? তো উত্তর, বিদ্রোহী সত্তা অধিকারী কবি নজরুল তার প্রলয়োল্লাস কবিতায় শিবের বিধ্বংসী সংহার মূর্তি কল্পনা করেছেন। জগতের সমস্ত অসুন্দরকে ধ্বংস করে নতুন রূপে সুন্দরের প্রতিষ্ঠাতেই যেন কবি এই কল্পনা। এখানে উদ্ধৃত অংশে মহাকালের সেই সংহার লীলার কথাই বলা হয়েছে। নিত্য সৃজন বেদন তাৎপর্য। তো পরের প্যারা, ধ্বংসের পিছনে লুকিয়ে থাকে নূতন সূচনার আলো, নতুন সৃষ্টির ইঙ্গিত। এই জন্যই কবি চেতনায় জাগ্রত হয়েছে প্রলয়রূপী রুদ্রচণ্ডের আগমন। সামাজিক জীর্ণতা ধ্বংসের পাশাপাশি নূতন সৃষ্টির আবাহন। পরাধীন ভারতের মুক্তিকামী মানুষের অন্তরের বৈপ্লবিক শক্তিকে তাই তিনি উদ্বুদ্ধ করতে চেয়েছেন। সাম্রাজ্যবাদী শাসন মানুষের প্রাণের মুক্তিকে অবরুদ্ধ করে রেখেছিল। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কালো ছায়া নেমে এসেছিল সমাজে। মনুষ্যত্বের পদদলন, শোষণ, বঞ্চনা হয়ে উঠেছিল সাধারণ মানুষের নিয়তি। কবি একান্তভাবে চেয়েছিলেন এই সমাজের অবলুপ্তি। তাই তিনি কামনা করেছেন প্রলয়ঙ্কারী নটরাজকে। তিনি পারেন সমস্ত অসুন্দরকে বিনাশ করে সৃষ্টি তথা নতুন প্রাণের সঞ্চার করতে। তাই আবির্ভাবে প্রলয় অনিবার্য। প্রলয় একদিকে যেমন বেদনা বহন করে আনে, তেমনি সেই প্রলয়ের মধ্যে নতুন সৃজনের সূচনাও লক্ষিত হয়। তাই কবি প্রশ্নোদ্ধৃত অংশে প্রলয়কে নতুন সৃজন বেদন বলেছেন। চলো এখন আমরা নামকরণের সার্থকতা অংশটি পড়ে নেব। তা প্রথম শুরু করছি নামকরণের আঙ্গিক। তা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নামকরণের মাধ্যমে কবি বা লেখক রচনা সম্পর্কে পাঠককে যেমন ইঙ্গিতপূর্ণ আভাস দেন, তেমনি সুকৌশলে নিজের সৃজন অভিপ্রায়টিও ব্যক্ত করেন। তাই নামকরণের মধ্যে দিয়ে স্রষ্টার জীবন দর্শনের সঙ্গে সঙ্গে সৃষ্টির অন্তরে নিহিত ব্যঞ্জনাটিও পরিস্ফুট হয়। প্যারা চেঞ্জ করে আমাদের আলোচ্য কবিতাটির নাম প্রলয়োল্লাস। সচেতন পাঠক কবিতাটি পাঠ করলেই বুঝতে পারবেন যে কবিতায় মূল ভাবের প্রতি দৃষ্টি রেখেই কবি কাজী নজরুল ইসলাম এই নামকরণ করেছেন। প্রলয়োল্লাস একটি সন্ধিবদ্ধ শব্দ, যাকে বিভক্ত করলে পায় প্রলয় এবং উল্লাস। প্রলয় শব্দের অর্থ হলো বিনাশ বা ধ্বংস, অন্যদিকে উল্লাস শব্দের অর্থ আনন্দ বা উচ্ছ্বাস, কিংবা কেবল আনন্দ নয়, আনন্দের উচ্চকিত উদযাপন। আপাত দৃষ্টিতে শব্দ দুটি পরস্পর বিরোধী হলেও সূক্ষ্ম বিচারে ধ্বংসের মুখে, ভয়াবহ বিনাশের আড়ালে নতুনের শুভ জন্মক্ষণ সূচিত হওয়ার যে প্রাণময় বার্তা ঘোষিত হয়, প্রলয়রূপী সেই নবীনতার বিজয় মন্ত্রই উচ্চারণ করেছেন কবি নজরুল।
তাই কবিতার নাম প্রলয়োল্লাস। এই কবিতায় বারে বারে আমার প্রলয় নেশার নৃত্য পাগল অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর প্রলয় নতুন সৃজন বেদন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর ইত্যাদি পরস্পর বিরোধী চিত্রকল্প চক্রকারের আবর্তিত হতে দেখি। এই প্রলয় তাই কখনো কালবৈশাখীর ঝড়, আবার কখনো মহাকালের চণ্ডরূপ, কখনো দ্বাদশ রবির বহির্জ্বালার রূপ ধারণ করেও শেষে সেই চিরসুন্দর হয়ে ওঠে। আসলে কবি দাসত্বে আবদ্ধ, পুনরাকরণ প্রিয়, শোষণ ও নিপীড়নের অভ্যস্ত এই হতশ্রী আপোসকামী বর্তমানে ধ্বংস করতে চান, কারণ ধ্বংস ছাড়া এই ঘুণ ধরা বর্তমান থেকে জাতীয় জীবনের উত্তরণ সম্ভব নয়। এজন্যই কবি সচেতনভাবে সমগ্র কবিতার মধ্যে এক ধরনের উদ্দামতা ও উন্মত্ততা সৃষ্টি করেন। পরাধীনতার সূর্যের অস্তমান্যতা, বিদেশি উপনিবেশিক নিষ্ঠুর শাসনের ভাবী অবসানকে ত্বরান্বিত করতে কবি নজরুল উল্লাসের অট্টহাসে যেন সেই ধ্বংসকেই উদযাপন করেছেন। কাজেই এই কবিতার নাম প্রলয়োল্লাস, ভিন্ন আর কিছুই হওয়া সম্ভব ছিল না। যে কবি সৃষ্টির সুখের উল্লাসে অট্টহাসে ফেটে পড়তে পারে, প্রলয়োল্লাস হতেও তাকেই মানায়। তার নামকরণের তাৎপর্য এখানে শেষ হচ্ছে। তো পুরোটাই তোমাদের পড়িয়ে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আবার আসছি অন্য একটা নতুন অধ্যায় নিয়ে।